আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। রাজধানী সহ সারা দেশে ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে বিদ্যুতের এই অবস্থা। দেশের কোনো কোনো শহরে ২৪ ঘন্টার মধ্যে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ মিললেও গ্রাম দিন রাত মিলিয়ে ৬ থেকে ৮ ঘন্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুতে যাওয়া আসার কারণে চরম ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। ছোট ছোট উদ্যোক্তারা পড়েছেন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। এই বিষয়ে আলোচনাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, জিয়া, এলাকায় লোডশেডিংয়ের পরিস্থিতি কি? বিদ্যুৎ নিয়ে কি বলছে জনগণ? আমি আছি এখন সাভার উপজেলা যে পল্লী বিদ্যুৎ অফিস, সেই অফিসের সামনে। আপনি যেটি জানতে চেয়েছেন যে সাভারের বিদ্যুতের অবস্থা। সাভার আসলে যে আপনি জানেন সাভার একটি শিল্পাঞ্চল এলাকা, এখানে প্রচুর গার্মেন্ট শিল্প রয়েছে, এছাড়া রয়েছে ট্যানারি শিল্প, এছাড়া সাভারের ছোট বড় মিলিয়ে প্রায় ২-৩ হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া রয়েছে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সাভারে অবস্থিত। নবপদাতিক ডিভিশন থেকে শুরু করে সবকিছুই। আপনি যেটি 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 জানতে চেয়েছেন, সাভারের যদি লোডশেডিং এর বর্তমান অবস্থা বলি, আমরা পল্লী বিদ্যুতের সূত্রে যেটি জেনেছি যে সাভারে ২২০ মেগাওয়াট চাহিদা রয়েছে বিদ্যুতের। সেখানে গতকাল পর্যন্ত ওনারা যেটি বলছেন যে এখানে ওনারা পাচ্ছেন হচ্ছে ১১০, ১১৫, কখনো কখনো সে পরিমাণ ৯০-তে নেমে আসছে। তো এ থেকে যেটি যেটি আমরা জনসাধারণের সাথে কথা বলছি যে পুরো সময়টি তারা বিদ্যুতের নাকাল থাকেন এবং বেশিরভাগ সময় যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিদ্যুতের সরবরাহটা একটু বেশি থাকলে হয়তো বা ১০ ঘন্টা ১২ ঘন্টা তারা সরবরাহ করলে প্রত্যন্ত এলাকাগুলোতে তারা ৭ ঘন্টা ৮ ঘন্টা বিদ্যুৎ দিয়ে থাকেন। এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। জনসাধারণের কথা বলেছি আমি, তারা ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যুতের বেহাল অবস্থা দেখে। তারা যেটি বলতে চেয়েছেন যে বিদ্যুতের জন্য তাদের দৈনন্দিন যে জীবনযাত্রা সেটি ব্যাহত হচ্ছে, তাদের জীবনযাত্রার যে ঘাটতি খরচ সেটি বেড়ে যাচ্ছে। এছাড়া শিল্প প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেহাল অবস্থা রয়েছে, তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। তাদেরকে যে জেনারেটর উপর নির্ভর করতে হচ্ছে, যেহেতু তেলের দাম বেশি, সেখানেও তাদের বাড়তি যে টাকা গুনতে হচ্ছে বিদ্যুতের এই লোডশেডিং এর কারণে। সব মিলে যেটি বলা যায় যে সাভারের যে শিল্প প্রতিষ্ঠানগুলো, ট্যানারি শিল্প থেকে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং সাধারণ জনসাধারণ, তারা আসলে খুবই দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা যেটি চাচ্ছে যে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তারা যেটি বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটিকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন এবং তারা যেটি গার্মেন্ট শিল্পকে বাঁচাতে হলে, ট্যানারি শিল্পকে বাঁচাতে হলে এবং সাধারণ জীবনযাত্রার যে মান এবং সাধারণ মানুষের দুর্ভোগ সেটিকে নিরসন করতে হলে, সেটিকে নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে এই ব্যাপারটিকে গুরুত্ব দিতে হবে এবং বিদ্যুতের উৎপাদন বাড়ানোর জন্য তাদেরকে কাজ করতে হবে। তো ফাহমিদা, এই ছিল সাভারের বিদ্যুতের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। এদিকে দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে উৎপাদন। গেল সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে থেকে বন্ধ ছিল অন্য ২ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানান, চায়না থেকে মেশিন নিয়ে এলে উৎপাদন শুরু হবে বলে জানান তিনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস হোসেন দুলাল। দুলাল, চায়না থেকে কবে মেশিন আসবে আর বিদ্যুৎ উৎপাদন কবে শুরু হবে, আর এর বিকল্প কি কোনো ব্যবস্থা আছে কিনা, কি বলছে কর্তৃপক্ষ? ফাহমিদা, দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার প্রায় ৪০ ঘন্টা অতিবাহিত হচ্ছে। এখানে কিন্তু এখানে কিন্তু জনজীবন যে এই যে লোডশেডিং এর যে তীব্রতা, এটা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে এই আপনার দীর্ঘতম লোডশেডিং এর কারণে। আসলে নামিবিয়া
যেটা হারবিন ইন্টারন্যাশনাল চায়না প্রতিষ্ঠান, তারা বলেছে যে আসলে তারা গতকাল তারা যে সমস্ত ইকুইপমেন্ট অর্থাৎ আপনার ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্পের যে যন্ত্রপাতি যেগুলোর জন্য বিকল হয়ে গেছে উৎপাদন, সেই যন্ত্রপাতিগুলি কিন্তু তারা কিন্তু আনার জন্য কিন্তু ইতিমধ্যে গতকাল তারা ব্যবস্থা গ্রহণ করেছে এবং তারা বড়পুকুরিয়া কয়লা খনির যিনি প্রধান নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকীকে তারা জানিয়েছেন যে 2 সপ্তাহের মধ্যেই তারা উৎপাদনে এটি মেরামত করে উৎপাদনে যেতে পারবেন। তো আসলে এটা আসলে এখন একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি একটু বলি, এই লোডশেডিং এর কারণে দিনাজপুরের 8 জেলায় কিন্তু রংপুর বিভাগের 8 জেলায় তীব্র কিন্তু লোডশেডিং বেড়েছে। আমি নেসকো 2 এর নির্বাহী প্রকৌশলী এখানে যিনি আছেন দীপক বসাক, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে গতকাল আমরা 28 মেগাওয়াটের চাহিদার বিপরীতে আমরা পেয়েছি আপনার 17 মেগাওয়াট। পাশাপাশি আরেকটি যে নেসকো 1 আছে দিনাজপুরের দক্ষিণে উত্তরে, সেটি থেকে পাওয়া গেছে 20 মেগাওয়াটের চাহিদার পরিবর্তে সেখানে পাওয়া গেছে আপনার 11-র মতো। তো আসলে 65 তা বলতেছে 60 থেকে 65% বিদ্যুৎ তারা চাহিদার বিপরীতে পাচ্ছেন এবং এটি তারা রেশনিং পদ্ধতিতে সমস্ত এলাকাগুলিতে বন্টন করছেন। আসলে তাদেরও মানে সীমাবদ্ধতার মধ্যে এই কাজের বন্টন তাদেরকে করতে হচ্ছে। তো আসলে সবকিছু মিলে গেলে আসলে বিদ্যুতের যে বিভ্রাট, এই বিভ্রাটে কিন্তু আসলে জনসাধারণের মনে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আসলে রাতের বেলা চরম কষ্টে আপনার রাতের বেলা চরম কষ্টে বৃদ্ধ এবং বয়স্করা কিন্তু আসলে রাত্রি যাপন করছেন এবং তারা অনেক সময় মানে পাখার বাতাস, যে অতি তীব্র ভাদ্র মাস চলছে, তীব্র তাপদাহে কিন্তু তারা কিন্তু পাখার বাতাসে কিন্তু মানে কোন রকম করে নিজেকে বাতাস দিয়ে শীতল করার চেষ্টা করছেন। অপরদিকে কিন্তু ধন্যবাদ। এদিকে দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে 19 জনের মৃত্যু হলো। এ নিয়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে 535 জন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগের হাসপাতালে। অপরদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং খুলনা বিভাগের হাসপাতালে 1 জন করে মোট 3 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, চট্টগ্রাম মেডিকেলের কি অবস্থা আর রোগীদের ডেঙ্গুর বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আরেকটি বিষয়, সেটা হচ্ছে এডিস মশার নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, সব মিলে বিস্তারিত জানাবেন। যে আপনি যেমনটি আসলে বলেছেন, চট্টগ্রামে দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে চলছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত 24 ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন 12 জন এবং সেই সাথে মৃত্যুবরণ করেছেন 2 জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 790 জন এবং মারা গেছেন কিন্তু 9 জন। শুধুমাত্র এই 9 জনের মধ্যে চলতি মাসে মারা গেছেন কিন্তু 4 জন। কোনোভাবে কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না এবং ডাক্তারের পক্ষ থেকে, সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে সচেতন হওয়ার জন্য, এরপরও কিন্তু নাগরিকরা সচেতন হচ্ছে না। এবং দেখা যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরেও কিন্তু আসলে উপজেলাগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে এবং চট্টগ্রামের যে কয়টি হাসপাতাল আছে প্রতিটি হাসপাতালে কিন্তু ডেঙ্গুর আলাদা কর্নার করা হয়েছে এবং প্রতিটি হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীদেরকে সেবা দিতেন। একটা বিষয় হচ্ছে যে গত বছরের তুলনায় এবছর কিন্তু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কিন্তু খুবই কম। গত বছর কিন্তু অধিক মারা গেছিলেন, প্রায় 84 জনের মতো গত বছর মারা গিয়েছিলেন। এই বছর কিন্তু সেরকম নয়, এবছর এই পর্যন্ত চলতি বছরে 9 জন মারা গিয়েছেন। তবে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কম এবং মৃত্যুর সংখ্যাও কম। তবে সিভিল সার্জন বলছেন যদি আরও সচেতন হওয়া যায় তাহলে কিন্তু ডেঙ্গুর নিয়ন্ত্রণ আরও করা যাবে বলে তিনি জানিয়েছেন। তবে যারা সাধারণ বাসিন্দা আছে তারা কিন্তু সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। সিটি কর্পোরেশনকে কোথাও কিন্তু ওষুধ ছিটাতে তারা দেখেনি এবং যেই ওষুধ ছিটাচ্ছে বলে সিটি কর্পোরেশন দাবি করতেন সেখানেও কিন্তু কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছেন এবং অনেকে অভিযোগ করে বলছেন যে ওষুধ ছিটাচ্ছে সেটার কার্যকারিতা নাই বললেই চলে। এরপরও কর্পোরেশন বলছে তারা নিয়মিতভাবে ওষুধ ছিটাচ্ছে। তবে কর্পোরেশনের বাইরে কিন্তু সিটি কর্পোরেশনের বাইরে 15টি উপজেলাতে অধিক হারে কিন্তু আক্রান্ত হতেন, সেখানে কিন্তু কোনো ধরনের প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যক্রম চোখে পড়েনি বলে অভিযোগ করেন সাধারণ জনগণ। ফাহমিদা, এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসানকে। তার সঙ্গে থাকা গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদকেও গ্রেফতার করে ঝিনাইদহ জেলা পুলিশ। গ্রেফতারকৃত সবার নামে গাজীপুর ও ঢাকায় আলাদা আলাদা মামলা রয়েছে। এদিকে সকালে সাবেক আইজিপি শহীদুল হককে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে আমাদেরকে জানাতে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। তৌফিক এলাহিকে ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগেই কিন্তু আসলে আমাদের এই বিষয়টিতেই কথা হচ্ছিল যিনি ডিবি কার্য অতিরিক্ত কমিশনারের সঙ্গে। তিনি কিন্তু বলছিলেন যে এই ঢাকাতে আসলে বেশ কয়েকটি ডিএমপিতে বেশ কয়েকটি মামলা আছে তার বিরুদ্ধে। তার যে কোনো একটি মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হবে, একদম সুনির্দিষ্টভাবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিষয়গুলোই কিন্তু এখন পর্যন্ত তারা যাচাই বাছাই করে আমাদেরকে যেটি জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে সেটি আমাদেরকে তারা নিশ্চিত করবেন। আরেকটি বিষয় আসলে তৌফিক এলাহি চৌধুরী এই যে 2009 টু 2024 এই পুরো সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের কিন্তু তিনি শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন এবং এই উপদেষ্টার আমলে যতগুলো মন্ত্রণালয় আছে আমরা যদি বলি সেই মন্ত্রণালয়ের ভিতরে এই বিদ্যুৎ বিভাগ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি বিতর্ক আছে এবং এই বিতর্কের পেছনে নেপথ্যের নায়ক বলা যায় এই তৌফিক এলাহি চৌধুরী। আমি ছোট্ট একটি উদাহরণ দিই যে এখন আমাদের দেশে বিদ্যুতের কিন্তু আসলে উৎপাদন সক্ষমতা পাই 31,000 মেগাওয়াট, যেখানে আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ একদিনে উৎপাদন করতে পেরেছি 16,000 মেগাওয়াট। এই যে বাড়তি যে প্রায় ডাবল 15,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ কিন্তু আমাদের প্রতি বছর শোধ করতে হয়। আমি যদি বলি যে শেষ শেখ হাসিনা সরকারের এই 9 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রায় 1 লাখ কোটি টাকা কিন্তু শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। এই যে কুইক রেন্টার আসলে বিদ্যুৎ কেন্দ্রগুলো আসলে ইন্ট্রোডিউস করা কিংবা নিয়ে আসা এবং সেগুলো মাধ্যমে এই যে টাকা হরিলুটের একটি ব্যবস্থা করে দেওয়া, সেই ব্যবস্থার পেছনে কিন্তু অন্যতম কারিগর এই তৌফিক এলাহি চৌধুরী। এবং আমরা 5 আগস্টের পর থেকেই দেখছিলাম যে আসলে যখন পট পরিবর্তন হচ্ছিল তারপরেই কিন্তু এরা আসলে আত্মগোপনে চলে গিয়েছিলেন এবং কালকে রাত 10টার সময় গুলশান থেকে আসলে তাকে আটক করা হয়। এবং আপনি খবরে যেমনটি জানাচ্ছিলেন যে সাবেক অ্যাটর্নি জেনারেল এবং গাজীপুর আওয়ামী লীগ নেতা রিয়াজ আহমেদ তাকেও কিন্তু আসলে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়েও আমরা কিছুক্ষণ আগে ডিএমপির সঙ্গে কথা বলেছি। তাদের একজনকে সাবেক অ্যাটর্নি জেনারেল ওনাকে কিন্তু আদাবর থানার একটি মামলা আছে তার বিরুদ্ধে, তো মনেই করা হচ্ছে সেই মামলাটিতেই তাকে গ্রেপ্তার দেখানো হবে। আর গাজীপুরের গাছা থানার একটি মামলায় কিন্তু যে উপদেষ্টা রিয়াজ তার একটি মামলা আছে, যেহেতু সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তবে ঝিনাইদহ থেকে এখন পর্যন্ত কিন্তু তাদেরকে আসলে কাউকে ঢাকা কিংবা গাজীপুরে নিয়ে আসা হয়নি। তো আজকে যেহেতু কালকে 10টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তৌফিক এলাহি চৌধুরীকে, তিনি যেহেতু এখন ডিবি কার্যালয়ে আছেন, আমরা যতটুকু জানতে পেরেছি 3টার পরে কিন্তু তাকে আসলে আদালতে তোলা হবে। তো এই ছিল আসলে মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নতুন ডিসিদের কর্মস্থলে যেতে বারণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, তাদের ঢাকায় থাকতে বলা হয়েছে। অন্যদিকে বঞ্চিতদের দাবির প্রেক্ষিতে বাতিল হতে পারে 2 দফায় হওয়া ডিসিদের এই নিয়োগ। এই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত তারা। 9 ও 10 সেপ্টেম্বর 59 জন নিয়োগ হওয়া ডিসিদের মধ্যে অধিকাংশ ছাত্রলীগ তথা আওয়ামী লীগের বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী সহ অনেকে। সচিবালয়ে অভ্যুত্থানের শঙ্কা প্রকাশ করছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আর বাদলের রিপোর্ট। এ যেন তেলা মাথায় তেল আর রুক্ষ মাথায় বেল। সচিবালয়ের প্রশাসন ক্যাডারের যারা দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন, সিনিয়র হয়েও মানসিক যন্ত্রণা নিয়ে জুনিয়রদের অধীনে কাজ করেছেন, পরিবার ও সমাজের কাছে যারা হেয় হয়েছিলেন, হাসিনা সরকার পদত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তাদের পদোন্নতি দিয়ে উপসচিব করলেও ডিসি নিয়োগের ক্ষেত্রে আবারও তাদের বঞ্চিত ও হেয় করা হয়েছে। জেলা প্রশাসক নিয়োগে দ্বিতীয় দফায় তালিকা প্রকাশের পর ডিসি পদ না পেয়ে ক্ষুব্ধ হন প্রত্যাশিত অনেকে। প্রশাসন ক্যাডারের বঞ্চিতরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টার্গেট করে এ তালিকায় হাসিনা সরকারের লোকজনকে স্থান দেয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব KM আলী আজমের কক্ষে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বঞ্চিতরা। যুগ্ম সচিবের বিরুদ্ধে এককভাবে ডিসি পদায়নের তালিকা তৈরির অভিযোগ তোলেন এবং বাতিলের দাবি জানান। এ সময় হট্টগোল শুরু হয়।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকরা আওয়ামী লীগের লোক। রোববার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পোস্টে বলেন, প্রভু চলে গেছে কিন্তু দাস রয়ে গেছে। সেক্রেটারিয়েট কুর চেষ্টা করলে ছাত্র জনতা তা প্রতিহত করবে। আর বাদল, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধ হওয়ার পর এক মাসও চালু হয়নি সিরাজগঞ্জের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। গত 4 আগস্ট আন্দোলনকারীরা শহরের বাজার স্টেশনে টিকিট কাউন্টার পুড়িয়ে দেওয়ার পর তা আর নতুন করে চালুর উদ্যোগ নেয়নি রেল কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছে জেলাবাসী। আগামী 1 সপ্তাহের মধ্যে ট্রেনটি চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও সাধারণ মানুষের। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর প্রতিবেদন, জানাচ্ছে নাদিরা সুলতানা। রেল শূন্য হয়ে আছে একসময়ের রেল সিটি খ্যাত সিরাজগঞ্জ। ভোরের ট্রেনের বাঁশি শুনে ঘুম ভাঙত যে শহরবাসীর, সেখানে সিরাজগঞ্জ এক্সপ্রেস নামের একমাত্র ট্রেনটিও বন্ধ রয়েছে মাসের বেশি সময় ধরে। শহরের বুক চিরে বের হওয়া দুটি রেল সড়ক যমুনার তীরে শেষ হয়। শহরে থাকা রায়পুর, সিরাজগঞ্জ বাজার সহ 4টি স্টেশন ঘিরে চলত স্থানীয়দের জীবিকা। 1998 সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর পরিকল্পনাহীনতায় একের পর এক বন্ধ হয়ে যায় পদ্মা, সুন্দরবন, আন্তনগর এক্সপ্রেস সহ 4টি ট্রেন। এরপর 2013 সালে জেলাবাসীর আন্দোলনের প্রেক্ষিতে চালু হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টেশন পুড়িয়ে দেয়, তাও বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে রয়েছে জেলাবাসী। দীর্ঘদিন হলো আমাদের এই সিরাজগঞ্জ যোগাযোগ ব্যবস্থা অবহেলিত যমুনা সেতু হওয়ার পর থেকে। ট্রেনগুলো হচ্ছে আমাদের বুকের উপর দিয়ে যায়, তো আমরা সিরাজগঞ্জের মানুষে এই সুবিধা পাচ্ছি না। বাসে যাতায়াত করতে আমাদের কষ্ট হয়, ভোগান্তি হয়। আমাদের ট্রেনটা থাকলে অনেক সুবিধা হয়। যত তাড়াতাড়ি পারেন আমাদের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন। এরই মধ্যে ট্রেনটি চালু করতে 7 দিনের আলটিমেটাম দেয়া হয়েছে। আমরা সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন করব যদি 7 দিনের মধ্যে এই ট্রেনটি যদি চালু না হয়। আমরা আবার এই ট্রেন চালু চাই, চালু না হলে আমরা এর চেয়ে বড় আন্দোলনে চলে যাব। পশ্চিমাঞ্চলের পুড়িয়ে দেওয়া স্টেশন সংস্কার না হওয়া পর্যন্ত ট্রেন চালু সম্ভব নয় বলে জানালেন এই কর্মকর্তা। বিভিন্ন ট্রেন এবং বিভিন্ন স্টেশন ভাঙচুর হওয়ার কারণে এই জিনিসটি চালু করা যাচ্ছে না। দেখা চেষ্টায় খোঁজখবর নিয়ে জানাতে হবে আপনাকে। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ট্রেনটি চালুর দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। সরকার পতনের আন্দোলনের শুরু থেকে সক্রিয় ছিলেন, অথচ সে আওয়ামী লীগ সরকারের পতন দু চোখ দিয়ে দেখতে পারলেন না নরসিংদীর তৌহিদ উদ্দিন ভূঁইয়া। পুলিশের গুলিতে দু চোখে দৃষ্টি হারিয়ে এখন ঘরবন্দি তিনি। চোখে দৃষ্টি ফিরিয়ে আনতে সরকার ও দলের নীতি নির্ধারকদের সহযোগিতার পাশাপাশি দোষীদের বিচার চায় পরিবার ও এলাকাবাসী। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রাজিন। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে বিএনপি। গেল 15 বছর আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে মাঠে সরব ছিল দলটির নেতারা। সারা দেশে হামলা, মামলা ও গুমের শিকার হয়েছেন অনেক নেতা। তেমনই একজন নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা তৌহিদ উদ্দিন ভূঁইয়া। অন্তত 16টি মামলায় হয়েছেন আসামি, খেটেছেন জেলও। ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন তৌহিদ। গেল 18 জুলাই নরসিংদীর জেলখানা মোড়ে যোগ দেন আন্দোলনে। এ সময় পুলিশের গুলি লাগে তার চোখে মুখে, এতে দৃষ্টিশক্তি হারান দুটি চোখেরই। একটা সাদা অ্যাম্বুলেন্স আসছে, ওটার ভিতর যে পুলিশ ছিল আমরা জানি না। ওইখান থেকে ওরা শটগান একদম তাক করে ওরা গুলি চতুর সাইডে, যেমন যুদ্ধ যেভাবে হয় এভাবে ওরা এই জানলার ফাঁক দিয়ে ওরা গুলি করছে। ওই গুলিটা আমি তখন নিচের দিকে উপরে তাকাইলাম, তাকানোর সাথে সাথে দেখি যে আমার চোখে গুলি। সরকার ও দলীয় সহযোগিতার পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনার দাবি পরিবারের। আমি চাই আমার হাজব্যান্ডের বিচার হোক, আর যারা যারা সন্তান মা হারাইছে বা কেউ বউ হাজব্যান্ড হারাইছে তারারও বিচার হোক। এই অন্তর্বর্তী সরকারের কাছে একটাই আবেদন থাকবে, আমার ভাইয়ের এই যারাই আমার ভাই দুইটা চোখে অন্ধ করেছে তাদের যাতে বিচার করা হয়। দুটা নন হারাইছে, ছেলে মেয়ে আছে, মানে কি করবো তাই নিয়ে। শুরু 3টা বাচ্চা নিয়ে আজকে অসহায়ভাবে বাড়িতে বসে আছে। এই তো টাকা পয়সা বহুত টাকা খরচ হয়েছে। অনেক খারাপ লাগে, আমরা দেখলে মনে করেন চোখে দিয়ে পানি পড়ে, কিন্তু কইতে পারি না বলে কি মন যে লাগে। কেন্দ্রীয়ভাবে তালিকা প্রণয়নের পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন এই নেতা। দেশব্যাপী যারা এই আন্দোলন সংগ্রাম করেছে অথবা সমর্থন দিতে গিয়ে যারা আহত হয়েছেন
তাদের ব্যাপারে দল খোঁজখবর নিচ্ছেন। আহত নিহতদের তালিকা প্রণয়ন করে সরকার প্রধানের দপ্তরে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক। এই টোটাল বিষয় নিয়ে আমরা এখন আপাতত তথ্য সংগ্রহের কাজ করছি। সকল তথ্যগুলো আমরা নিয়ে সেটা সরকারের কাছ থেকে আমরা পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দিলে পরবর্তীতে যেভাবে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করব। আগামী দিনগুলোতে একটু সচ্ছলভাবে বাঁচতে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চান তৌহিদুদ্দিন। জুবায়ের রাজিন, RTV। ঘুষ দেওয়ার জন্য গড়ে তোলেন আলাদা কোম্পানি, মাথার উপর 48 বছরের সাজা। এরপরও ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিমের খেলাপি ঋণের পরিমাণ 11,500 কোটি টাকা। শেখ হাসিনা সরকারের প্রভাবশালীদের ছত্রছায়ায় বিদ্যুৎ বিভাগের নানা প্রকল্পের কাজ বাগিয়ে নেন। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রকল্প দেশের কোনো কাজে আসে না, উল্টো অর্থনীতির উপর চাপ বাড়ায়। আর টিআইবি নির্বাহী পরিচালক এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। ইকবাল অনেকের রিপোর্ট। 1996 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর উত্থান ঘটে ওরিয়ন গ্রুপের। ঘুষ, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির কারণে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ধরা পড়েন গ্রুপের মালিক ওবায়দুল করিম। মামলা হয় 14টির মতো। 3 মামলায় 48 বছরের কারাদণ্ড হলেও ভোগ করতে হয়নি সাজা। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আগের অপকর্ম এড়াতে কয়েকটি প্রতিষ্ঠানে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও শামীম ওসমান সহ আওয়ামী লীগের প্রভাবশালী বেশ কয়েকজন নেতাকে ওরিয়ন গ্রুপের অংশীদার বানান ওবায়দুল করিম। বিগত 16 বছরে একাধিক ব্যাংক থেকে লুট করেন বিপুল পরিমাণ অর্থ। তার খেলাপি ঋণের নথি এসেছে আরটিভির হাতে। 2022 সালে ব্যাংকের বিশেষ সুবিধায় ঋণ নিয়মিত করা হয়, যাতে দেখা যায় ওরিয়ন গ্রুপের 33 কোম্পানির মধ্যে 24টির নামে ব্যাংক ঋণ রয়েছে 11,470 কোটি 60 লাখ টাকা। এর মধ্যে 12টির নামে নেওয়া আছে 7,339 কোটি 60 লাখ টাকা, যার খেলাপি ঋণের পরিমাণ 1,239 কোটি 65 লাখ টাকা। অবশিষ্ট 4,131 কোটি টাকা ঋণ নেওয়া হয় বাকি 12টির নামে। সবশেষ 31 জুলাই 2024 তারিখে হালনাগাদ তথ্যে সবচেয়ে বেশি ঋণ ও খেলাপির পরিমাণ ওরিয়ন অয়েল অ্যান্ড শিপিং এর নামে। এর মধ্যে ঋণ 2,771 কোটি টাকা, যার মধ্যে খেলাপির পরিমাণ 532 কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ওরিয়ন পাওয়ার ইউনিট 2 ঢাকা লিমিটেডের 452 কোটি টাকা। এছাড়া অন্যান্য কোম্পানির নামেও আছে ঋণের পাহাড়। ক্ষমতায় টিকে থাকার লালসে অর্থ কামিয়ে নিতে অসাধু ব্যবসায়ীদের কোম্পানির নামে এ ধরনের প্রকল্প অনুমোদন দেয় পতিত সরকার। এ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বললেন, শেখ হাসিনা কিন্তু সলা পরামর্শ করে নিচ্ছে বিজনেসম্যানদের, স্পন্সরদের সঙ্গে, আজিজ খানের সঙ্গে, ওরিয়ন, এসালম যারা আছে তাদের সঙ্গে সলা পরামর্শ করে কুইক নাম দিয়ে দিচ্ছে। কুইক নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পয়সা কামাবো, টেন্ডার করবো না, আনসলিসিটেড। আর ঋণ খেলাপি অর্থ লোপাটকারীদের আইনের আওতায় আনার তাগিদ দিলেন টিআইবির নির্বাহী পরিচালক। মূলত দুর্নীতি দমন কমিশন, পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড, বিএফআইও এবং এর সাথে অ্যাটর্নি জেনারেলস অফিস, এই 5টি প্রতিষ্ঠান যৌথভাবে সমন্বয়ের সাথে কাজ করতে হবে এবং তার উপর ভিত্তি করে তারা সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ সাপেক্ষে অবশ্যই পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে। তবে এটা আজকে শুরু করে আগামীকাল হয়ে যাবে সেরকম ভাবার কোনো সুযোগ নেই, এটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব। বর্তমানে ওরিয়ন গ্রুপের এমডি ওবায়দুল করিমের ছেলে সালমান করিম। গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে আছেন স্ত্রী ও 2 কন্যা। ইকবাল অনিক, RTV, ঢাকা। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। সহিংসতার আগুনে পুড়ছে মণিপুর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যে লাগাতার লুটপাট, অশান্তির খবর পাওয়া যাচ্ছে। মৃত্যুর খবরও সামনে আসছে একের পর এক। গেল সপ্তাহ থেকে রাজ্যটিতে নতুন করে সহিংসতায় ছড়িয়ে পড়েছে এবং এতে এখন পর্যন্ত মারা গেছে অন্তত 11 জন। আন্দোলন থামাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভ ও সংঘাতে অস্থির ভারতের মণিপুরের 3 জেলার শান্তি রক্ষার কারফিউ জারি করা হয়েছে। মেইতে ও কুকিদের মধ্যে ব্যাপক সহিংসতার জেরে আবারও অশান্তি মাথাচাড়া দিয়ে উঠেছে ভারতের 7 সিস্টার্স নামক 7 রাজ্যের অন্যতম মণিপুরে। সকালের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।